আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন। আজকের ক্লাসে আমরা পড়ব বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্বদের নিয়ে, অ্যান্ড তারপর আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র নিয়ে। অ্যান্ড শিক্ষাক্ষেত্র পড়তে পড়তে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের হাইয়েস্ট একেলন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমরা বেশ কিছু পড়াশোনা আজকের ক্লাসে করব। সো অবভিয়াসলি আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং তো হবেই, পাশাপাশি খুব ইম্পর্টেন্টও বটে। সো প্রথমে যেটা বলছিলাম, বিভিন্ন ক্ষেত্রের নারী ব্যক্তিত্বদের নিয়ে একটু যদি আমরা জানাশোনা করার চেষ্টা করি। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মাহমুদা হক চৌধুরী। আর পরেরটা দেখেন, প্রথম নারী কূটনীতিবিদ ছিলেন তাহমিনা হক ডলি। এখন কূটনীতিবিদ আর রাষ্ট্রদূত এই দুইটা শব্দ আমরা অনেকে কনফিউজ করে ফেলি একই জিনিস হিসেবে। দুইটা জিনিস কাছাকাছি বাট এক না। আপনাকে রাষ্ট্রদূত হতে হলে একজন ভালো কূটনীতিবিদ হতে হবে, একজন ভালো রাষ্ট্রদূত হতে হলে একজন ভালো কূটনীতিবিদ হতে হবে। সো একজন কূটনীতিবিদের কাজ হচ্ছে বিদেশের কোনো কনফারেন্সে বা বিদেশের কোনো গভর্নমেন্টের কাছে নিজের দেশকে, নিজের দেশের গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করা। রাষ্ট্রদূতের কাজও সেম, বাট রাষ্ট্রদূতেরটা হচ্ছে স্থায়ী বেসিসে। দেখা গেছে তাকে 2, 3, 4 বা 5 বছরের জন্য কোনো একটা দেশে অ্যাপয়েন্ট করা হয়। আর কূটনীতিবিদের ব্যাপারটা হচ্ছে তারা বাংলাদেশ সরকারের ফরেন সার্ভিসের অংশ। সো বাংলাদেশ সরকার তাকে অ্যাসাইন করে যে আপনি কোনো একটা দেশে যান, কোনো একটা সামিটে যান, সেখানে বাংলাদেশের ব্যাপারটা আপনি রিপ্রেজেন্ট করেন। তো এটা হচ্ছে বেসিকলি কূটনীতিবিদ এবং রাষ্ট্রদূতের মধ্যে ডিফারেন্সটা। অ্যান্ড রাষ্ট্রদূত গভর্নমেন্ট চাইলে যে কাউকে নিযুক্ত করতে পারে, বাট কূটনীতিবিদ হওয়ার জন্য আসলে বাংলাদেশে যেটা ফরেন সার্ভিস BCS এর মধ্যে যেটা ফরেন ক্যাডার, সেটার থ্রুতে যেতে হয়। সো দুইটার মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে। প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রুকসানা। প্রথম নারী মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। এরপর দেখেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ। প্রথম নারী ট্রেন চালক সালমা খান। প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের। প্রথম নারী জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। এখন ডক্টর নীলিমা ইব্রাহিম সম্পর্কে এটা যখন পড়লাম, আরও কিছু ইনফরমেশন জেনে রাখি। সেটা হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম বাংলাদেশের প্রথম নারী ডক্টরেটও বটে, মানে ডক্টর এই উপাধিটা ধারণকারী বাংলাদেশের প্রথম নারী। অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট প্রাপ্ত প্রথম নারীও তিনি। সো বেশ কিছু তথ্য তার সাথে রিলেটেড। স্থাপত্য স্থাপনার ক্ষেত্রে কিছু প্রথম রিলেটেড তথ্য। প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। সো জাদুঘর রিলেটেড কোনো প্রশ্ন আসলেই আমাদের মাথায় ঘুরে জাতীয় জাদুঘর। সো এটা যেন না হয়, আমাদের একটু মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রথম জাদুঘরটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এটা রাজশাহীতে অবস্থিত। যারা রাজশাহী থাকেন, রাজশাহী কলেজে যাওয়ার পথে এটা হাতের ডানে পড়ে আর কি। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙামাটি, এটা আমরা পড়ছি। প্রথম গ্যাস ক্ষেত্র, প্রথম তেল ক্ষেত্র দুইটাই কি সিলেটের হরিপুরে। প্রথম ঝুলন্ত সেতু সিলেটে। একটু খেয়াল করবেন, ঝুলন্ত সেতু বললে আমাদের ওই রাঙামাটিটার কথা মনে পড়ে, বাট একটু মাথায় রাখবেন প্রথম ঝুলন্ত সেতু এটা সিলেটে বানানো হয়েছিল। প্রথম লাইব্রেরি রাজা রামমোহন রায় লাইব্রেরি। অনেকে কনফিউজড হন যে নর্থ ব্রুক হলকে প্রথম লাইব্রেরি বলেন, বাট বাংলাদেশের প্রথম লাইব্রেরি রাজা রামমোহন রায় লাইব্রেরি। অ্যান্ড এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কবি জীবনানন্দ দাশের বিয়ে কিন্তু রাজা রামমোহন রায় লাইব্রেরিতে হয়েছিল। প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনী ছড়া। প্রথম সিনেমা হল পিকচার হাউস। প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশ ভূখণ্ডের। খেলাধুলার রিলেটেড কিছু প্রথম তথ্য। বাংলাদেশ প্রথম 1999 ICC ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। চেসের ক্ষেত্রে আর কি খুব বড় লেভেলের যারা প্লেয়ার তাদেরকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। প্রথম বিশ্বকাপ ক্রিকেট দলের জয় স্কটল্যান্ডের এগেইনস্টে 1919-এর যে ওয়ার্ল্ড কাপে, ওই প্রথম ওয়ার্ল্ড কাপেই। প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে কাদের এগেইনস্টে? ইন্ডিয়ার এগেইনস্টে। সেটা কই খেলা হয়? বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে। প্রথম টেস্ট জয় ছিল জিম্বাবুয়ের এগেইনস্টে। প্রথম টেস্ট সিরিজ জয় সেটাও জিম্বাবুয়ের এগেইনস্টে। ওয়ানডে জয় কেনিয়ার এগেইনস্টে। ওয়ানডে সিরিজ জয় সেটা জিম্বাবুয়ের এগেইনস্টে। সো খেয়াল করেন, টেস্ট সিরিজ আর ওয়ানডে সিরিজ এটা হচ্ছে জিম্বাবুয়ের এগেইনস্টে, আর ওয়ানডের উইনটা হচ্ছে কেনিয়ার এগেইনস্টে। তো এইরকম আরও কিছু তথ্য। প্রথম অলিম্পিকে অংশগ্রহণ নেন, সেটা কোন অলিম্পিক্স ছিল, এই জিনিসগুলা। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং শুরু করে ডেচ বাংলা ব্যাংক। প্রথম 1000 টাকার নোট চালু হয় 2008 সালে। দশমিক মুদ্রা চালু হয় 1961 সালে। এখন দশমিক মুদ্রা কী জিনিস? এখন যেমন আমরা বলি যে 1 টাকা
সমান হচ্ছে 100 পয়সা। তো এই যে টাকাকে এইভাবে প্রকাশ করার যে জিনিসটা, যে 100 ভাগের 1 ভাগ হিসেবে, এই জিনিসটা হচ্ছে দশমিক। তো এর আগে ছিল হচ্ছে 8 আনা, 4 আনা, সো তখন হচ্ছে বলা হতো 16 আনায় 1 টাকা। সো তখন এই সমস্ত আনা এই সমস্ত দিয়ে হিসাব হইতো। তো 61 সালে এই জিনিসটা চেঞ্জ হয় অ্যান্ড 100 পয়সায় যে 1 টাকা, এই হিসাবটা 1961 থেকে শুরু হয়। তো এটা হচ্ছে দশমিক মুদ্রা। আর বাংলা একাডেমি বইমেলা এটা চালু হচ্ছে 1978 সাল থেকে। জাস্ট একজন ভদ্রলোক বাংলা একাডেমি, যেটা প্রাঙ্গণ এখন, বা বর্ধমান হাউসের প্রাঙ্গণ, সেখানে জাস্ট বসে পড়ছিলেন। ওনার কাছে 50-60টা মতো বই ছিল, সেই বইগুলো নিয়ে। অ্যান্ড সেখানে আস্তে আস্তে আজকে এই 21শে বই মেলা আমাদের অস্তিত্বের অংশ হয়ে দাঁড়াইছে, আমাদের জাতীয়তার অংশ হয়ে দাঁড়াইছে। তো বিশাল বড় ব্যাপার ছিল এটা আমাদের জন্য। প্রথম নোট চালু হয় 1972 সালে। সেখানে একটু মনে করায় দিই, প্রথম স্ট্যাম্প এটা চালু হয়েছিল 1971 সালে বাংলাদেশে। অ্যান্ড কোত্থেকে এটা প্রকাশিত হয়েছিল বা প্রিন্ট করা হয়েছিল? ব্রিটেন থেকে প্রিন্ট করা হয়েছিল। আর বাংলাদেশের নোট এটা হচ্ছে ইন্ডিয়া থেকে প্রিন্ট করা হয়েছিল। আর স্ট্যাম্প কিন্তু আগে প্রিন্ট করা হয় 1971-এ, আর নোট পরে 1972-এ। তো এটা একটু খেয়াল করবেন। প্রথম স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু 2007 সালে। সো আপনাদেরকে তো আমি পড়াইছি যে একটা দেশের সরকারের 3টা ভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো বাংলাদেশের বিচার বিভাগ 2007 সালের আগ পর্যন্ত নির্বাহী বা প্রশাসনিক বিভাগ যেটা, সেটার আন্ডারে ছিল, সেটা দিয়ে প্রভাবিত হইতো। বাট 2007 সাল থেকে সাংবিধানিকভাবে এটা স্বাধীন, এটার ওপর প্রশাসনিক বিভাগের কোনো আর হুকুম নাই। প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে, আর জাতীয় বননীতি ঘোষিত হয় 72 সালে। সো খেয়াল করেন, দুইটা খুব কাছাকাছি জিনিস কিন্তু, পরিবেশ আর বন, বাট দুইটার জন্য দুইটা আলাদা আলাদা নীতি আছে। তো এর মধ্যে পরিবেশ নীতি 92 সালে, বননীতি 72 সালে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রথম মূল্য সংযোজন কর অথবা ভ্যাট এটা চালু করা হয় 1991 সালে। কত তারিখে? 15 সেপ্টেম্বর। আপনাদের যখন আমি বিভিন্ন ডেটস পড়াচ্ছিলাম, ওই সময় বলছিলাম 15 আগস্ট, 15 সেপ্টেম্বর, 15 অক্টোবর, টানা 3 মাসের 15 তারিখে কোনো না কোনো কিছু একটা আছে। 15 আগস্ট হচ্ছে আমাদের জাতীয় শোক দিবস, 15 সেপ্টেম্বর হচ্ছে এই ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস, 15 অক্টোবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। প্রথম মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশে চালু হয় 1991 সালে। আর ওই যেটা বলতেছিলাম ডাক টিকিট, এটা 1971 সালে। আর বিশ্বে প্রথম ডাক টিকিট চালু হয় সেটা ব্রিটেনে, অ্যান্ড সেই ডাক টিকিটের নাম ছিল হচ্ছে পেনি ব্ল্যাক ডাক টিকিট। আর বাংলাদেশে চালু হয়েছে হচ্ছে 1971 সালে, মুক্তিযুদ্ধের সময়। বিভিন্ন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান, সের মধ্যে দেখেন চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে। মোবাইল ব্যাংকিংয়েরটা বললাম আপনাদেরকে। বাংলাদেশে হাইটেক পার্ক, এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে গড়ে তোলা হবে। প্রথম নব থিয়েটার, বঙ্গবন্ধু নব থিয়েটার, অ্যান্ড এটা যখন বানানো হয়েছে তখন নাম ছিল হচ্ছে আসলে মৌলানা ভাসানী নব থিয়েটার। পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু নব থিয়েটার রাখা হয়। প্রথম চা গবেষণা কেন্দ্র হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অ্যান্ড অবভিয়াসলি মৌলভীবাজারে কি সবচেয়ে বেশি চা উৎপাদন হয়, তো সেইভাবে মৌলভীবাজারের ওইখানেই চা গবেষণা কেন্দ্র অবস্থিত। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথমবারের মতো 2018 সালে স্বর্ণপদক লাভ করেন। এটা কার হাত ধরে? জাওয়াদ চৌধুরীর হাত ধরে। দেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম হচ্ছে বানৌজা পদ্মা। এখন বানৌজা কি জিনিস? বানৌজা দিয়ে বোঝায় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা, বা ইংলিশ অনেক সময় বিএনএস বলে, বাংলাদেশ নেভি শিপ। তো এরকম। দেশের প্রথম ল্যাপটপ কারখানা, এটা হচ্ছে গাজীপুরের চন্দ্রায়। দেশের প্রথম ইবুক, 21শে ইবুক। 21শে ইবুকের একটা ভার্সন আপনারা যারা বইমেলায় যান তারা দেখতে পারেন। অনেক সময় বইমেলায় বিভিন্ন জায়গায় কিছু বড় স্ক্রিনে, লাইক এই টাইপ স্ক্রিনে হচ্ছে বইমেলার কোথায় কি হচ্ছে, কোথায় কোন স্টল, নতুন কোন বইটা আজকে আসলো, এই সমস্ত ওই ইবুকটার মধ্যে থাকে। তো ওইটাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ইবুক আর কি। তো ওটা এই 21 ইবুকের একটা ভার্সন বইমেলা আমরা যেটা দেখতে পাই। দেশের প্রথম পানি জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়।
দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর, আর দেশের প্রথম ওয়াইফাই নগরী সিলেট। এখন সিলেটকে ওয়াইফাই নগরী বলার মানে এটা না যে সিলেট গেলে আপনি ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, না, এরকম না। ওয়াইফাই বলার কারণ হচ্ছে সিলেটে যদি আপনি যান বা যারা সিলেটে থাকেন, দেখবেন বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় সিলেটের যেই তারটার আপনি খুব কম দেখবেন। মানে সিলেটের তারগুলা আকাশ দিয়ে বা বাতাস দিয়ে এইভাবে যায় না, খাম্বা বা পোল ইউজ করে যায় না। সিলেটের তারগুলো ম্যাক্সিমাম হচ্ছে মাটির নিচ দিয়ে যায়। তো যেহেতু এই জন্য সিলেটের তারের পরিমাণ বা সংখ্যা খুব কম, এই জন্য বলা হয় সিলেটকে ওয়াইফাই নগরী, আর এটা বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী। দেশের প্রথম বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইউনিট হচ্ছে ঢাকার চানখারপুলে, এটার নাম কি? শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। প্রথম সৌরচালিত হেলিকপ্টার আবিষ্কার করেন ডক্টর হাসান শহীদ। দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রামু কক্সবাজারে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানেই দেখবেন সমুদ্র রিলেটেড কিছু না কিছু আছে, সেখানে ধরে নেবেন যদি আপনার মাথায় আপনি কিছু মনে করতে পারতেছেন না এমন সিচুয়েশানে, মোস্ট অফ দ্য টাইমস এটার সম্ভাবনা বেশি যে সেটা ইনস্টিটিউট হোক কি অন্য কিছু, সেটার হেড অফিসটা কক্সবাজারে হবে, সমুদ্র রিলেটেড যে কোনো কিছু যদি হয়। এটা জাস্ট একটা হালকা ট্রিক্স আপনাদের মনে রাখার জন্য। দেশের প্রথম নৌ কন্টেইনার টার্মিনাল পানগাঁও, ঢাকা। প্রথম মেরিন জাদুঘর, এটা তো বললাম আপনাদের। প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল, এটা খেয়াল করেন, রাজশাহী ইউনিভার্সিটিতে। আসলে আমাদের দেশে আমাদের ইতিহাস নিয়ে, আমাদের ঐতিহ্য নিয়ে চর্চা তুলনামূলক কম। আর দেখবেন সেই জাতি তত বেশি আগায় যারা নিজেদের ইতিহাস নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে যত বেশি সচেতন, যত বেশি সেগুলো নিয়ে পড়াশোনা যারা করে, তারা হচ্ছে তত বেশি আগায় যায়। সো বাংলাদেশে আসলে একাডেমিক লেভেলে নিরপেক্ষভাবে ইতিহাসকে দেখার সুযোগ খুবই কম হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত ইতিহাস বলা হয় কোনো না কোনোভাবে বায়াসড হয় অধিকাংশ ক্ষেত্রে। সো সেদিক থেকে রাজশাহী ইউনিভার্সিটির এই যে মুক্তিযুদ্ধ গবেষণা সেল, এটা একটা আশার প্রতীক হতে পারে আমাদের জন্য, যে তারা যদি মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটা যদি আমাদের সামনে তুলে ধরার সদিচ্ছা দেখায় সেক্ষেত্রে। দেশের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর হচ্ছে তামাবিল। সো স্থলবন্দর নিয়ে আমরা পড়ব পরবর্তী ক্লাসগুলোর কোনো একটায়। তো সেখানে আমরা বলবো যে স্থলবন্দর কি কি, আরও কি কি আছে, বাংলাদেশের বৃহত্তম কোনটা। এখান থেকে জাস্ট মনে রাখেন প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর যদি বলে সেটা হচ্ছে সিলেটের তামাবিল। অ্যান্ড তামাবিল কোনো বিলের নাম না, এটা হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর বাংলাদেশের। কয়েকটি প্রস্তাবিত তথ্য এখানে আপনারা দেখবেন, আর আপনাদের লেকচার শিটে পেয়ে যাবেন। সো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে একটা দ্বিতীয় পদ্মা সেতু হবে, তারপর হচ্ছে আরেকটা ঠিক প্রস্তাবিত বলা যায় না, এটা অলরেডি প্রস্তাব পাশ হয়ে গেছে, কাজটা শুরু হবে খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, যেটা যমুনা নদীর উপর দিয়ে যাবে। বর্তমানে যেটা বঙ্গবন্ধু বহুমুখী সেতু, ওইটার 300 মিটার উজানে, মানে উজান বলতে 300 মিটার উত্তরে আর কি, বাংলাদেশের হিসেবে নদীতে 300 মিটার উত্তরে ওই নতুন রেল সেতুটা হবে। এছাড়া আপনার মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তারপরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তারপর বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর 29তম দেশ হবে এই পরমাণু শক্তি লাভ করার দিক থেকে। অ্যান্ড অলসো আমাদের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরও হচ্ছে জাপানের সহযোগিতা। সো অনেক কিছুই হচ্ছে। পাশাপাশি এদিকে আরও যেগুলো দেখবেন, সাবমেরিন ঘাঁটি কোথায় হচ্ছে, চিটাগংয়ে। মেরিটাইম বিশ্ববিদ্যালয়, সেটাও চিটাগংয়ে। সিলেট বিশ্ববিদ্যালয় বলে একটা নতুন বিশ্ববিদ্যালয় করার একটা প্ল্যান আছে। মাইকেল বিশ্ববিদ্যালয় যশোরে, রবীন্দ্রনাথের স্মরণে একটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে। তো এই সমস্ত হচ্ছে এখানের কিছু প্রস্তাবিত তথ্য। এরপর আসে হচ্ছে জাতীয় বিষয়াবলী, যেগুলোর ম্যাক্সিমামই আমরা হচ্ছে ছোটোবেলায় জিকেতে পড়ে এসেছি, বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পশু পাখি ইত্যাদি। তো বেশ কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা আমাদের ছোটোবেলায় পড়ি নাই, তার মধ্যে দেখেন বাংলাদেশের জাতীয় উৎসব বাংলা নববর্ষ, জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান যেটা, সেটা রাষ্ট্রধর্ম বাংলাদেশের ইসলাম, তো এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, জাতীয় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই জিনিসগুলো হচ্ছে দেখবেন কিছু কিছু আছে নতুন, যেগুলো হয়তো আমরা ছোটোবেলায় পড়ি নাই এরকম। জাতীয় মন্দির ঢাকেশ্বরী, জাতীয় খেলার মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আর আজকের ক্লাসে তো বললাম যে এখানে কি হয়েছে, বাংলাদেশের প্রথম যে টেস্ট ম্যাচ ইন্ডিয়ার এগেইনস্টে সেটা এখানে হয়।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, এটার আসল নাম কিন্তু সম্মিলিত প্রয়াস, বাট আমরা জাতীয় স্মৃতিসৌধ নামেই কিন্তু বেশি চিনি, বাট আসল নামটা কি? সম্মিলিত প্রয়াস। জাতীয় ও স্বাধীনতা দিবস 26 মার্চ। সো আমরা অনেকেই জানি স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর, বাট আমাকে যখন জাতীয় দিবস নিয়ে জিজ্ঞেস করে তখন হয়তো অনেকেই কনফিউজড হয়ে যান যে আচ্ছা 16 ডিসেম্বর নাকি 26শে মার্চ। তো এখানে জাস্ট একটু অল্প করে মনে রাখবেন, বাংলাদেশ দেশটা শুরু হয়েছে, বাংলাদেশ নামে যে একটা এন্টাইটি আছে, এটা বিশ্ব জানতে পারছে 26শে মার্চে বঙ্গবন্ধুর যে ঘোষণাটা স্বাধীনতার, ওইটার থ্রুতে। সো ওই ঘোষণার মাধ্যমে অ্যাকচুয়ালি বাংলাদেশের যাত্রা শুরু। সো অবভিয়াসলি 26শে মার্চ হচ্ছে আমাদের জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় প্রতীক একটা আছে হচ্ছে জাতীয় প্রতীক, আরেকটা আছে হচ্ছে বাংলাদেশ সরকারের প্রতীক, দুইটা কিন্তু আলাদা। সরকারের প্রতীকটা নট দ্যাট ইম্পর্টেন্ট, বা আসলেও ধরেন আপনার কোয়েশ্চেনে চাইছে কোনোভাবে, ওটা আপনি পারবেন, কারণ কি আপনার যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে বাংলাদেশ সরকারের সেই এমব্লেমটা থাকবে। সেখানে দেখবেন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দেন দুইটা চারটা তারা, নিচে সরকার, আর মাঝখানে লালের মধ্যে সোনালিতে বাংলাদেশের মানচিত্রটা। আর বাংলাদেশের জাতীয় প্রতীক যেটা, সেটা হচ্ছে একটু আলাদা। এটা যদি আপনারা দেখেন, এটার রূপকার হচ্ছেন পটুয়া কামরুল হাসান, অ্যান্ড ইনি কিন্তু বাংলাদেশের বর্তমানে যেই জাতীয় পতাকা, এটা ডিজাইনারও কিন্তু উনি। এটার বর্ণনা এটা আপনারা পড়বেন, জাস্ট এখান থেকে দেখেন, পানিতে ভাসমান একটা শাপলা, অ্যান্ড শাপলার দুই পাশে দুইটা ধানের শীষ, অ্যান্ড তার ওপর দুই পাশে দুটি করে মোট 4টি তারা, মাঝখানে পরস্পর সংযুক্ত 3টি পাটপাতা। সো এই যে পরস্পর সংযুক্ত, এই কথাটা এখানে একটু ক্যাচ করতে হবে আপনাদের ভালো করে। দেখা যায় এক্সামে আসলো, সবাই ঠিকঠাক মতো লিখলো, সবাই মনে করতেছে যে না তারটা হইছে, বাট কেউ একজন হয়তো মিস করে বসলো কোন জায়গাটা, যে পরস্পর সংযুক্ত। সো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। বাকিটা আপনি যদি ছবিটা নিজের মাথায় একটু নিতে পারেন, আপনার জন্য খুব ইজি লেখা। জাস্ট এটা মাথায় রাখতে হবে, পাতাগুলো কেমন, পাটপাতাগুলো পরস্পর সংযুক্ত। আর এই 4টা যে তারা, এই 4টা দিয়ে কি বুঝায় অ্যাকচুয়ালি? 4টা দিয়ে বুঝায় আমাদের সংবিধানের 4টা মূলনীতি: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। সেটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের ব্যাখ্যা। এবার আসেন যে জাতীয় স্মৃতিসৌধ নিয়ে বলতেছিলাম আমি, যে জাতীয় স্মৃতিসৌধ এটার আসল নাম কি বা ভিন্ন নাম কি? সম্মিলিত প্রয়াস। অ্যান্ড এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 1972 সালে। কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর উদ্বোধন করেন তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন 1982 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ। মানে মোটামুটি 10 বছর লাগছে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধটা বানাইতে। এটার উচ্চতা হচ্ছে 150 ফুট বা 46.5 মিটার। সো দুইটা একটু মনে রাখবেন, ফুটে কত বা ফিটে কত আর মিটারে কত, দুইটাই মনে রাখতে হবে। আর স্থপতি হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন। এবং তিনি যে শুধুমাত্র আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি এমন না, আমাদের জাতীয় জাদুঘর যেটা, এটারও স্থপতি কিন্তু তিনি। মানে নতুন বিল্ডিং যেটা জাতীয় জাদুঘরের, সেটার আর্কিটেক্টের বা আর্কিটেকচারের কাজও কিন্তু সৈয়দ মইনুল হোসেন করছেন। তা আমরা যদি একটু দেখি যে জাতীয় স্মৃতিসৌধের দেখতে আসলে কেমন, এটা আগে আপনাদেরকে একটু দেখায় আনি। সো এখানে একটু খেয়াল করেন, মোট 7টা পিলার দেখবেন, এই হচ্ছে একটা সামনে। তো সেম টাইপের বাট স্প্রেড একটু বেশি, এরকম আছে আরও 6টা। মোট 7টা ত্রিভুজাকার পিলার নিয়ে বেসিকলি আমাদের জাতীয় স্মৃতিসৌধটা। সো আপনারা অনেকে জাতীয় স্মৃতিসৌধের এই পিকচারটার সাথে পরিচিত, বাট যারা জাতীয় স্মৃতিসৌধ সামনাসামনি দেখেন নাই, তারা আসলে বুঝতে পারতেছেন না হয়তো, বা ইম্যাজিন করতে পারতেছেন না যে এখানে 7টা কীভাবে। আমরা যদি জাতীয় স্মৃতিসৌধের এই সাইড ওয়াইজ বা প্রোফাইল যেটাকে বলে, মানে আমি যদি এইভাবে ঘুরে দাঁড়াই, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমরা যদি জাতীয় স্মৃতিসৌধের প্রোফাইলের ছবিটা দেখি, তখন আসলে ক্লিয়ার হয় যে জাতীয় স্মৃতিসৌধের 7টা দেয়াল কীরকম। তো সেই 7টা ত্রিভুজাকৃতি দেয়াল দিয়ে আমাদের জাতীয় জীবনের 7টা গুরুত্বপূর্ণ আন্দোলন এবং অর্জনকে বোঝায়, যার মধ্যে প্রথমে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্টের ইলেকশন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা, 1966 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং সর্বোপরি 71 মহান মুক্তিযুদ্ধ। এখন অনেকে বাজারে তো অনেক টাইপের বই আছে, তাই না? অনেক টিচার অনেক টাইপের লেকচার দিয়ে থাকেন।
অ্যান্ড এটা নিয়ে অনেক সময় এই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যে আসলে কোন স্বাদটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের যে পোর্টাল, সেই পোর্টাল অনুযায়ী এবং আমাদের যিনি এটার আর্কিটেক্ট ছিলেন তার বক্তব্য অনুযায়ী এই স্বাদটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের যে ত্রিভুজাকৃতি 7টা দেয়াল, সেই 7টা দেয়াল দিয়ে এই 7টা জিনিস বোঝায়। অনেকে এখানে 66 আর 62 এর মধ্যে যে কোনো একটা বাদ দিয়ে 69-এর পর বলে 70-এর নির্বাচন, বাট 70-এর নির্বাচনটা বেসিকলি নাই, যদিও সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন, বাট সেটা আসলে আমাদের যেটা জাতীয় স্মৃতিসৌধ সেখানে এটা মিন করতেছে না। এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে জাতীয় স্মৃতিসৌধের 7টা দেয়াল দিয়ে কোন 7টা জিনিস আসলে মিন করা হচ্ছে। অ্যান্ড এখানে একটা ডিসক্রিপশন আছে যে জাতীয় স্মৃতিসৌধের এদিকে আমরা দেখব যে লাল রঙের উঁচু নিচু পথ। তো এই পথ দিয়ে বুঝাইতেছে হচ্ছে লাল রঙটা কেন আর উঁচু নিচু কেন। উঁচু নিচু এই জন্য যে আমাদের জাতীয় জীবনটা ঠিক ছিল না, স্মুথ ছিল না। এখানে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে। অ্যান্ড এই আন্দোলন সংগ্রাম করতে যে অনেক মানুষের রক্তও দিতে হয়েছে। তো এই লাল রঙের উঁচু নিচু পথটা সাইমালটেনিয়াসলি দুইটা জিনিসকে ডেপিক্ট করে, যে আমাদের জাতীয় জীবনে যে চড়াই উতরাই ছিল সেইটাকে, অ্যান্ড সেটা করতে যে পরিমাণ রক্ত আমাদের দিতে হয়েছে সেই জিনিসটাকেও। আর এদিকে হচ্ছে একটা কৃত্রিম জলাশয় আছে। এই জলাশয়টা হচ্ছে এই যাদের রক্ত গেল তাদের পরিবারের যে কান্না, এই জিনিসটা দিয়ে সেটা ডেপিক্ট করা হয়। আর এদিকে একটা গণকবর আছে, আর গণকবরে শহীদদের যে আত্মত্যাগ সেই জিনিসটাই গণকবর আমাদের স্মরণ করিয়ে দেয়। সো একটা জাতির, বাঙালি জাতির যে ত্যাগ, তার পুরোটা আসলে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। জাতীয় সঙ্গীত, এখন জাতীয় সঙ্গীত নিয়ে অনেকটাই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় প্রতি বছর। যেমন রিসেন্টলি একজন খুব বিখ্যাত গায়ক, তার নাম আমি না নিলাম, সো তিনি বললেন কি যে এই আমার সোনার বাংলা গানটা তার নাকি মনে হয়েছে যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পারফেক্ট না। এখন এটা একজন ব্যক্তিগত মত মানুষের থাকতেই পারে, বাট আমি আপনাদেরকে একটু জাস্টিফাই করি কেন এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেস্ট। সো প্রথমেই এই দুইটা একটু পড়েন যে এটার প্রেক্ষাপটটা কি। 1905 সালের বঙ্গভঙ্গ। এখন বঙ্গভঙ্গ হয় কখন? বঙ্গভঙ্গ হওয়ার পিছনে কারণ ছিল পূর্ব বাংলার যেই মুসলমানরা তারা এই অঞ্চলটাতে সংখ্যাগরিষ্ঠ ছিল, বা এখনও তো আমাদের বাংলাদেশটাই তো পূর্ব বাংলা, তাই না? যে এই অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, অ্যান্ড বাংলার যে পশ্চিমাঞ্চল ওই অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল। এখন বাংলার অবস্থা ছিল এমন যে পূর্ব বাংলায় অধিকাংশ চাষাবাদ হইতো, অ্যান্ড এই চাষাবাদের জিনিসগুলো কাঁচামাল ইউজ করে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম শিল্প এ সমস্ত গড়ে উঠতেছিল। তো অবভিয়াসলি যেখানে শিল্প আছে সেখানকার অগ্রগতি দ্রুত হয়, অ্যান্ড অগ্রগতি যত দ্রুত হয় সমাজে একটা মিডল ক্লাস গড়ে ওঠে। মিডল ক্লাস গড়ে উঠলে সমাজ তখন শিক্ষা দীক্ষা সমস্তর প্রসার পায়। তো পূর্ববঙ্গে এই জিনিসটা হয় নাই। তো পূর্ববঙ্গে যারা পূর্ববঙ্গের মানুষ নিয়ে চিন্তা করতেন, সাপোজ নবাব সলিমুল্লাহ, তাছাড়া তার মতো আরও যারা লিডার, যারা পূর্ব বাংলার মানুষ নিয়ে চিন্তা করতেন, তারা চিন্তা করছেন যে এই জিনিসটা যদি বন্ধ করতে হয়, পূর্ব বাংলার মুসলমানদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলতে হয়, তাহলে অবভিয়াসলি সবার আগে আমাদের একটা আলাদা স্টেট দরকার, আলাদা প্রভিন্স দরকার। তো এই জন্য ব্রিটিশ সরকারের কাছে চাওয়া হইল যে বাংলাকে যেন ভাগ করে দেয়া হয়। সো এই জিনিসটার এটা একটা লজিক ছিল, অ্যান্ড সেখানে অবশ্যই কোনো ভুল ছিল না। কিন্তু রবীন্দ্রনাথের মতো যারা আন্তর্জাতিকতাবাদী ছিলেন বা যারা কট্টর হিন্দুত্বপন্থী ছিলেন, এখানে দুই টাইপের লোকই ছিলেন। যারা মনে করতেন যে না, এই স্টেট ভাঙলে মুসলমানরা আগায় যাবে, অ্যান্ড তারা এটা বিদ্বেষপূর্ণ মন দিয়ে চিন্তা করছেন যে মুসলমানদের আগাইতে দেওয়া যাবে না, এই টাইপের মানুষও ছিলেন। আবার রবীন্দ্রনাথের মতো উদারনৈতিক মানুষ যারা চিন্তা করছেন এই ভাগাভাগির মাধ্যমে আসলে মানুষের মধ্যে যে ঘৃণা বা বিদ্বেষ সেটাকে আরও ডিপে ঢুকায় দেওয়া হবে, এই টাইপের মানুষও ছিলেন। সো রবীন্দ্রনাথ চিন্তা করছেন যে এই বাংলা এটা হিন্দুরও মুসলমানেরও। তো হ্যাঁ, এখন একদিকে কিছু অন্যায় হইতেছে, বাট সেটার অ্যান্সারে আরেকটা অন্যায় তো হইতে পারে না। মুসলমানদের অ্যাডভান্সমেন্ট আমিও চাই, আমরাও চাই, বাট তাই বলে বাংলাকে ভাগ করার কি আছে? তো সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গ যেটা ছিল এটার এগেইনস্টে যে, এটার প্রতিবাদ করতে যে তিনি এই গানটা লেখেন। অ্যান্ড এই গানটার
মূল বিষয় ছিল বাংলার প্রকৃতি, অ্যান্ড এই বাংলার প্রকৃতির মাধ্যমে বাংলার মানুষকে মনে করায় দেয়া তুমি হিন্দু হইতে পারো, তুমি মুসলমান হইতে পারো, বাট দিন শেষে তুমি বাঙালি। এখন খেয়াল করেন আমি যেটা বলতেছিলাম যে কেন এটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য খুব সেরা একটা গান, কারণ হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের আমাদের স্পিরিটটাই ছিল এটা যে আমি হিন্দু হই, আমি মুসলমান হই, আমি পাকিস্তানিদের অত্যাচারের এগেইনস্টে, এই জন্য আমি একটা বাংলাদেশ চাই। এই স্পিরিটের সাথে সবচেয়ে মিলে হচ্ছে এই গানটা। সো অবভিয়াসলি এই গানটা আমার মতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য সেরা গান। এবার দেখেন এইটা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় ১৯০৫ সালে, আর গানটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশভুক্ত। ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী হাসান অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ইংলিশের খুব বড় প্রফেসর ছিলেন, অ্যান্ড অবশ্যই এটা তো তার একটা বিশাল বড় কীর্তি যে এত সুন্দর একটা গানকে তিনি খুব সুন্দর ট্রান্সলেটও করছেন। এটা অ্যাভেইলেবল, আপনারা চাইলে দেখতে পারেন। আর তার কবরও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এবার সুর নিয়ে অনেকে আপত্তি তোলে। এই যে কন্ট্রোভার্সির কথা বললাম, আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি হচ্ছে রবীন্দ্রনাথ এটা সুর চুরি করছেন। এখন রবীন্দ্রনাথ তার জীবনে অনেক জায়গা থেকে অনেক টাইপ ইন্সপিরেশন নিছেন, অ্যান্ড কোনোটাই তিনি কখনো অস্বীকার করেন নাই। রবীন্দ্রনাথের যেটা ঐকতান কবিতা, যেটা আপনাদের টেক্সট বাংলায়, ওই কবিতাটা যদি একটু ভালোভাবে পড়েন দেখবেন ওইখানে রবীন্দ্রনাথ কিন্তু বলছেন যে আমি নানা জায়গা থেকে নানা রকম ইন্সপিরেশন নিছি। তো এটার সুরও ছিল তার একটা ইন্সপিরেশন। এখন আপনারা আজকে তো ইউটিউব খুব অ্যাভেলেবেল, এই যে গানটা আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ ঝেড়ে, এটা গগন হরকরার গান, এটা আপনারা শুনবেন, এটা অ্যাভেলেবেল ইউটিউবে, অ্যান্ড আমাদের জাতীয় সঙ্গীত শুনবেন, দেখবেন যে হ্যাঁ একটা প্রচ্ছন্ন মিল অবশ্যই আছে, বাট এমন না যে রবীন্দ্রনাথ ডিরেক্টলি এটা সুর একদম মেরে দিছেন। তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে, অ্যান্ড আপনারা নিজেরা যখন একটু শুনবেন আপনারা নিজেরাই বিচার করতে পারবেন। সো এইখান থেকে যেটা আপনাদেরকে শিখতে বলবো সেটা হচ্ছে আপনারা তো বড় হবেন, ইউনিভার্সিটিতে পড়বেন, অনেক কিছু শুনবেন অনেকের কাছে, তো সব কিছু বিশ্বাস করবেন না, নিজে একটু তথ্য জানবেন, নিজে ভালোভাবে শিখবেন, তারপর কোনো কিছু নিয়ে একটা ওপিনিয়ন গেইন করার চেষ্টা করবেন। জাতীয় সঙ্গীত নিয়ে আরেকটু খেয়াল করেন, মোট 25টা চরণ আছে এই গানটায়, যার মধ্যে প্রথম 10 চরণ হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, আর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম 4টা চরণ বাজানো হয়। আর যেটা বললাম এখানে বাংলার প্রকৃতির কথা বিশেষভাবে উল্লেখ পায়। আর 1970 সালে, এটা আগেও বলছি যখন আমরা সেকেন্ড ক্লাসে 52 ভাষা আন্দোলন নিয়ে পড়তেছিলাম, যে জীবন থেকে নেয়া একটা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, অ্যান্ড এইখানে আমাদের জাতীয় সঙ্গীত প্রথমবারের মতো চলচ্চিত্রে ইউজ করা হয়। জাতীয় অধ্যাপক, বাংলাদেশের জাতীয় অধ্যাপকদের নিযুক্ত কেন করা হয়? কারণ হচ্ছে পড়াশোনা যে একটি ইম্পর্টেন্ট জিনিস, পড়াশোনার মাধ্যমে যে জাতিকে কিছু দেয়া যায়, পড়াশোনার মাধ্যমে যে জাতিকে জ্ঞানের দিক থেকে এগিয়ে নেওয়া যায়, এই জিনিসটা যেন তরুণ প্রজন্ম অনুভব করে, অ্যান্ড তারা যেন এদের মতো মানুষকে আইডিয়ালাইজ করে। এই জন্য মূলত সরকারের পক্ষ থেকে এই জাতীয় অধ্যাপকের যেই সম্মাননাটা, এটার প্রবর্তন। রিসেন্টলি আমাদের দুইজন জাতীয় অধ্যাপক মারা গেছেন। একজন খুব বড় মাপের নজরুল গবেষক ছিলেন, আর আরেকজন হচ্ছে তার অনেক পরিচয়, ডক্টর জামিলুর রেজা স্যার চৌধুরী। স্যার পদ্মা সেতুর যেই ইঞ্জিনিয়ারদের মধ্যে একমাত্র বাঙালি ইঞ্জিনিয়ার ছিলেন, অ্যান্ড স্যার অবশ্যই বাংলাদেশে ম্যাথ অলিম্পিয়াড নিয়ে আমরা আজকে পড়লাম না, তো ম্যাথ অলিম্পিয়াডের পিছনেও স্যারের অনেক অবদান আছে। আর আরেকজন হচ্ছেন রফিক স্যার, উনি হচ্ছেন বাংলাদেশের অনেক বড় নজরুল গবেষক ছিলেন, অ্যান্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন শিক্ষক ছিলেন তিনি। সো এই দুইজন জাতীয় অধ্যাপক, তাদেরকে আমরা হারাইছি। আর বাংলাদেশের প্রথম 3জন জাতীয় অধ্যাপক ছিলেন হচ্ছেন এরা। আর জাতীয় অধ্যাপকদের মূলত 5 বছরের জন্য নিযুক্ত করা হয়। এখানে দেখেন জয়নুল আবেদিনের একটা উপাধি আমরা দেখতেছি, শিল্পাচার্য। সো ডক্টর আব্দুর রাজ্জাক, তারও একটা এরকম উপাধি আছে, সেটা হচ্ছে জ্ঞান তাপস। তিনি বাংলাদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবীর ডিরেক্ট শিক্ষক, ডক্টর আহমেদ সফার শিক্ষক। তো এরকম অনেক বড় বড় মানুষদের কিন্তু অধ্যাপক আব্দুর রাজ্জাক ডিরেক্ট শিক্ষক। আর যেটা আপনাদেরকে বললাম, কেন বাংলাদেশ সরকার এটা ইন্ট্রোডিউস করলো, যে জাতীয় অধ্যাপকের প্রয়োজনীয়তাটা কি। সো এরপর শিক্ষা রিলেটেড কিছু অ্যাব্রিভিয়েশনস, এই জায়গাগুলো খুব ভালোভাবে আপনাদেরকে পড়তে হবে, অ্যান্ড এগুলোর
বাংলাটাও আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। জাস্ট আমি ব্যান বেস পড়লাম অ্যান্ড এটার ইংলিশটা পড়লাম হয়ে গেল এমন না, আপনাকে এটার বাংলাগুলাও পড়তে হবে। বিকজ অনেক সময় বাংলা থেকে কোয়েশ্চেন আসে যে ব্যান বেস এটার বাংলা কি, বিওইউ এটার বাংলা কি। সো একটু মনোযোগ দিয়ে পরিশ্রম করে পড়তে হবে অ্যান্ড এগুলো সবই আপনারা আপনাদের লেকচার শিটে পেয়ে যাবেন। ক্যাডেট কলেজ। সো ক্যাডেট কলেজে বাংলাদেশে আছে হচ্ছে মোট 12টা। এর মধ্যে প্রথম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেটা চিটাগংয়ে অবস্থিত। এর মধ্যে 12টার মধ্যে মেয়েদের জন্য আছে হচ্ছে 3টা, ময়মনসিংহ, ফেনী, জয়পুরহাট। আর মেয়েদের জন্য প্রথম কোনটা? ময়মনসিংহ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমি বলতেছিলাম যে অলরেডি আমরা ক্লাসে একবার পড়ছি যে পূর্ববঙ্গ বা বাংলাদেশ যে ভূখণ্ড, এখানকার প্রথম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1921 সালে। এখন 21 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে কিছু কাহিনী আছে। সেটা হচ্ছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা পড়ল। জাতীয় সঙ্গীত পড়ানোর সময় আপনাদেরকে বলতেছিলাম বঙ্গভঙ্গের কথা। বঙ্গভঙ্গ 1906-তে ইন্যাক্টেড হয়ে যায়, অর্থাৎ 2টা বাংলা আলাদা করে ভাগ করে দেওয়া হয় মুসলমানদের দাবি অনুযায়ী। সো পূর্ববঙ্গ যেটা নতুন প্রেসিডেন্সি ক্রিয়েট হয়, এটার আন্ডারে ছিল হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ অ্যান্ড আসাম, মেঘালয়, ত্রিপুরা এই অঞ্চলটা। আর পশ্চিম বাংলার আন্ডারে ছিল হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আর যেটা আজকের পশ্চিমবঙ্গ সেটা। তো এইভাবে 2টা বাংলা আলাদা হয়ে যায়। সো অবভিয়াসলি রবীন্দ্রনাথের মতো যারা অ্যান্ড পাশাপাশি যারা খুব কট্টর হিন্দুত্ববাদী, কেউ খুশি ছিলেন না, তারা এটার এগেইনস্টে বারবার বলতেছিলেন, নিজেদের পক্ষ থেকে সরকারের ওপর যতটা প্রেশার ক্রিয়েট করা যায় করতেছিলেন। অ্যান্ড এখানে শুধু দোষ তাদের না, দোষ হচ্ছে আরেকটাও আছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগের। অল ইন্ডিয়া মুসলিম লীগ কখনোই বাঙালি মুসলমানের স্বার্থর কথা চিন্তা করে নাই। এটা আমি খুব বেশি হিস্ট্রি আপনাদের পড়ানোর সুযোগ নেই, বাট যাদের আগ্রহ আছে তারা যদি একটু হিস্ট্রি ফলো করার চেষ্টা করেন, দেখবেন যে তারা সবসময় চিন্তা করছে উত্তরপ্রদেশের মুসলমানদের কথা, পাঞ্জাবের মুসলমানদের কথা। বাঙালি মুসলমানদেরকে তারা মুসলমান হিসেবে ট্রিট করে না, অ্যান্ড যেই ক্যারেক্টারিস্টিক্স আলটিমেটলি পাকিস্তান তারা ফলো করছে। মুক্তিযুদ্ধের সময় তারা বাঙালি মুসলমানকে মুসলমান হিসেবেই ট্রিট করে নাই। অন্যায় অত্যাচার সেই হিসেবে আমি গেলামই না, বাট আমাদের যে পাকিস্তান তৈরি হয়েছিল সেটার মূল উদ্দেশ্য কী ছিল? মুসলমানদের অর্থনৈতিক মুক্তি। সো তারা বরঞ্চ মুসলমানদেরকে শোষণ করছে, বিকজ তারা মুসলমানদেরকে, এই অঞ্চলের মুসলমানদেরকে মুসলমান হিসেবে ট্রিটই করে নাই। সো সেইটার শুরুটা কিন্তু এই জায়গা থেকে। সো যেটা বলতেছিলাম, এই যে 3টা শ্রেণীর অবহেলার কারণে আলটিমেটলি ইংরেজ সরকার দেখলো হিন্দুদের পক্ষ থেকে তো প্রেশার আসতেছে যে 2 বাংলা এক করে দাও, আর এদিকে বাঙালি মুসলমানদের পক্ষে শুধুমাত্র নবাব সলিমুল্লাহ একা বলতেছিলেন, অন্য কোনো মুসলিম লিডার এটা নিয়ে এই প্রয়োজনীয়তাটা নিয়ে যে বাঙালিদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটা আলাদা স্টেট দরকার, বিকজ এরা এতটা পিছায় আছে, এদেরকে আগায় নিয়ে আসার জন্য এটার প্রয়োজনীয়তা নিয়ে কেউ বলতেছিল না। সো ইংরেজ সরকার আলটিমেটলি এটাকে রদ করে দেয় 1911 সালের দিকে। তো এই যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন খুশি হয়েছিল মুসলমানরা, অ্যান্ড মোস্টলি হিন্দুরা অখুশি হয়েছিল। অ্যান্ড যখন বঙ্গভঙ্গ রদ করা হইল, এবার হিন্দুরা খুশি অ্যান্ড মোস্টলি মুসলমানরা অখুশি। অ্যান্ড এই যে একটা হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ক্ল্যাশ তৈরি হয়, এই ক্ল্যাশ আলটিমেটলি 47-এ দেশভাগের মাধ্যমে শেষ হয়। অর্থাৎ এরপর আর হিন্দু মুসলমান একযোগে তেমন কোনো আন্দোলন সফলভাবে কখনোই করতে পারে নাই ইন্ডিয়ায় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। তো ওই প্রেক্ষাপটে এবার ব্রিটিশ সরকার চিন্তা করছে মুসলমানদেরকে কোনো না কোনোভাবে তো সন্তুষ্ট করা উচিত। সো তখন 2টা কাজ করে। লর্ড হার্ডিঞ্জ ছিলেন তখন ভাইসরয় বা বড়লাট বলে যেটাকে, তিনি হচ্ছে এই অঞ্চলে একটা জাদুঘর তৈরি করার ঘোষণা দেন, যেটা আমাদের আজকের শাহবাগে জাতীয় জাদুঘর। আর আরেকটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা দেন। সো এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য একটা তিনি কমিশন তৈরি করেন যে কোথায় বানানো যায় বিশ্ববিদ্যালয়, কিভাবে কি প্ল্যানিং হইতে পারে। অ্যান্ড সেই কমিশনটা ছিল হচ্ছে ন্যাথন কমিশন। অ্যান্ড এটা 1912-তে তৈরি করা হয়, সদস্য ছিলেন 13 জন। 1912-তে তৈরি করা হয়, সদস্য ছিলেন 13 জন। একটু রিলেট করে পড়তে হবে, 12-তে তৈরি, 13 জন সদস্য। প্রধান ছিলেন অবভিয়াসলি, নাথানের নাম যেহেতু, ব্যারিস্টার রবার্ট নাথান। অন্যতম সদস্য ছিলেন নওয়াব আলী চৌধুরী। সো নওয়াব আলী চৌধুরীর নামটা এখানে আমাদের একটু মনে রাখতে হবে, বিকজ
ঢাকা বিশ্ববিদ্যালয় এক স্টেপে তৈরি হয় না, দুইটা আলাদা আলাদা স্টেপে তৈরি হয়েছে। তো সেকেন্ড স্টেপে এই নওয়াব আলী চৌধুরী খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। সদস্যপদ পেয়েও প্রত্যাখ্যান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তো এইখানে রবীন্দ্রনাথ নিয়ে আরেকটা জাস্টিফিকেশন যেটা দিতে হয় সেটা হচ্ছে, অনেকে বলেন যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছেন। এখন এটা নিয়ে কোনো ক্লিয়ার ডকুমেন্ট নাই যে রবীন্দ্রনাথ আসলেই বিরোধিতা করছেন কিনা। এখন রবীন্দ্রনাথ যদি বিরোধিতা করেও থাকেন, আমি যদি ফর আর্গুমেন্ট ধরে নিই যে রবীন্দ্রনাথ বিরোধিতা করছেন, তাইলেও সেটার পেছনে বেশ কিছু লজিক আছে। প্রথমত, রবীন্দ্রনাথ নিজে তখন তার ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছিলেন। তার ইউনিভার্সিটি, যেটা আজকে বিশ্বভারতী শান্তিনিকেতনে অবস্থিত, ওইটা নিয়ে তিনি কাজ করতেছিলেন। এই 1921-এ এটাও প্রতিষ্ঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়। দুইটাই কিন্তু এই 2021-এ এসে নিজেদের শতবর্ষ পূর্ণ করলো। সো রবীন্দ্রনাথ নিজের ইউনিভার্সিটি নিয়ে তখন ব্যস্ত ছিলেন। সো তার পক্ষে আসলে কঠিন ছিল যে পূর্ব বাংলায় আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করা। স্বাভাবিক, তার তখন কিন্তু বয়স হয়ে গেছিল। আর যদি তিনি বিরোধিতা করছেন, এটা আমি ধরে নিই, তাইলে জাস্টিফিকেশন যেটা হচ্ছে, যাদের সম্পর্কে আমরা শিওর যে এই লোকগুলো বিরোধিতা করছেন আসলে, তারা যেটা বলছেন, যেমন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনি তখন কলকাতা ইউনিভার্সিটির ভিসি ছিলেন। সো তিনি খুব আউটস্পোকেন ছিলেন যে এই পূর্ব বাংলায় আরেকটা ইউনিভার্সিটি হবে। তো এটার জন্য তার লজিক সেটা ছিল হচ্ছে, অবভিয়াসলি ইউনিভার্সিটির জন্য সরকারের কিছু নির্দিষ্ট বরাদ্দ থাকে। এখন নতুন একটা ইউনিভার্সিটি হলে কলকাতা ইউনিভার্সিটির জন্য বরাদ্দ কমবে। সো তিনি চাচ্ছিলেন না তার নিজের ইউনিভার্সিটির বরাদ্দ কমুক, এটা একটা। আর আরেকটা হচ্ছে, তখন কোনো শিক্ষা বোর্ড ছিল না, তখন ইউনিভার্সিটিগুলোই তাদের আন্ডারে স্কুল কলেজ এ সমস্ত কন্ডাক্ট করতো। তো এইখান থেকে টিচার নিয়োগ, খাতা দেখা, প্রশ্নপত্র প্রণয়ন, এইগুলো একটা সম্মানের দিক ছিল, ইনকামেরও একটা ব্যাপার ছিল। সো এই সমস্ত কমে যাইতো, প্রায় হাফ হয়ে যাইতো। সো এই সমস্ত চিন্তা করে তখন হচ্ছে এই যে আশুতোষ মুখার্জির মতো ব্যক্তিরা, তারা হচ্ছে চিন্তা করছেন যে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। সো যাই হোক, এখানে অনেকে একটা ধর্মীয় রং নিয়ে আসার চেষ্টা করেন যে হিন্দুরা চায় নাই মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হোক। আসলে ব্যাপারটা পুরোপুরি এক ইনস্টিটিউশনাল ব্যাপার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড ব্যক্তিরা চান নাই একটা নতুন বিশ্ববিদ্যালয় হোক, বাট আলটিমেটলি বিশ্ববিদ্যালয়টা হয়। বাট তার আগে আরও কিছু স্টেপ আছে, যেটা আমি বলতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা আলাদা আলাদা স্টেপে তৈরি হয়েছে। তো এই যে সময়টা খেয়াল করেন, 1914-তে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অ্যান্ড প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা একটা বিশাল বড় প্রোটাগনিস্ট ছিল। তারা কিন্তু অ্যালাইড ফোর্সের একটা বড় অংশ ছিল তারা, ব্রিটিশরা। সো এই ব্রিটিশদের কাছে তখন আসলে যেহেতু যুদ্ধ চলতেছে, একটা নতুন ইউনিভার্সিটি ঠিকমতো তৈরি করার মতো বাজেট ছিল না। এখানে আরেকটা যেটা চিন্তার বিষয় আসে, সেটা হচ্ছে আজকে বাংলাদেশে 2 তলা একটা বিল্ডিং নিয়ে মানুষজন বিশ্ববিদ্যালয় বানায় ফেলে। বাট ব্রিটিশরা এই পরিমাণ অন্তত মানুষ ছিল যে একটা বিশ্ববিদ্যালয় বানানোর আগে তার যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, সুযোগ সুবিধা দরকার, সেটা চিন্তা করছে তারা। আজকের বাংলাদেশের আমাদের মানুষজন তারা এগুলোও চিন্তা করেন, একটা 2 তলা বিল্ডিংয়ে বিশ্ববিদ্যালয় বানায় ফেললেই হইল। সো এই যে ন্যাথান কমিশন, এরা 1913-তেই রিপোর্ট দিছিল, বাট যেহেতু অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই নতুন করে ইউনিভার্সিটি তৈরি এটার ব্রিটিশদের পক্ষে সম্ভব ছিল না। সো তখন 1917-তে আরেকটা কমিশন গঠন করা হয়, যেটার নাম হচ্ছে স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশন তৈরির জন্য প্রেশারাইজ করেন মূলত এই যে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আর এই ন্যাথান কমিশনের সময় এই জিনিসটাকে পুরোপুরি প্যাট্রোনাইজ করছেন হচ্ছেন সেটা নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ নিজের জমিদারি থেকে একটা বিশাল অংশ দান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, প্রায় 600 একর জমি তিনি দান করছিলেন। অ্যান্ড এখন বর্তমানে আসলে ঢাকা ভার্সিটির আন্ডারে অত নাই। আজকের যে রমনা পার্ক দেখতেছেন, তারপর জাতীয় জাদুঘর দেখতেছেন, ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন, বুয়েট দেখতেছেন, এ সমস্ত কিছু কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জমি। তো এক একটা থেকে এক একটাকে দিতে দিতে আজকে ঢাকা ভার্সিটি নিজের আছে দিয়ে নিয়ে 200-250 একরের মতো। তো নবাব সলিমুল্লাহ এছাড়াও অন্যান্য লোকজন, সরকার সবাই মিলে মোট 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করছিল। সো যেটা বলতেছিলাম, নওয়াব আলী চৌধুরীর প্রেশারাইজেশনের ফলে 1917 সালে আরেকটা কমিশন গঠন করা হয়, স্যাডলার কমিশন। যে তাদেরকে বলা হয় যে এখন তো সরকারের এই অবস্থা, একটা যুদ্ধ চলতেছে, বাট অলরেডি যেহেতু একটা রিপোর্ট দেয়া আছে ন্যাথান কমিশনের, একটা সুপারিশ করা আছে ইউনিভার্সিটির জন্য, তো তাদেরকে বলা হয় যে আপনারা দেখেন কিভাবে কি এখানে করা যায়। সো তাদের
প্রেক্ষিতেই মূলত 1920 সালে এটা স্যাংশন করা হয় যে একটা ইউনিভার্সিটি এখানে তৈরি করা হবে। অ্যান্ড ডিসেম্বরে 1920-এর ডিসেম্বরে পিজে হার্টস, যিনি নিজে স্যাডলার কমিশনের একজন সদস্য ছিলেন, অ্যান্ড তার আগে তিনি ছিলেন লন্ডন ইউনিভার্সিটি ট্রেজারার। সো তাকে হচ্ছে 1920-এর ডিসেম্বরে ভিসি হিসেবে নিযুক্ত করা হয়। অ্যান্ড আলটিমেটলি একাডেমিকভাবে ঢাকা ভার্সিটি 1921-এর 1 জুলাই থেকে যাত্রা শুরু করে। তো এই 2 স্টেপে মূলত ঢাকা ভার্সিটির যাত্রাটা হয়। তো প্রতিষ্ঠার সময় ঢাকা ভার্সিটির মোট 3টা অনুষদ ছিল, যেটাকে ইংলিশে আমরা ফ্যাকাল্টি বলতে পারি, ফ্যাকাল্টি অফ আর্টস, সায়েন্স অ্যান্ড ল। তো বিভাগ ছিল হচ্ছে 12টা, মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স তখন ইকোনমিক্সের মধ্যে ছিল, ল। সো এরকম মোট মিলায় টিলায় 12টার মতো সাবজেক্ট বা ডিপার্টমেন্ট তখন ছিল। শিক্ষক ছিলেন 60 জন, ছাত্রছাত্রী ছিলেন 877, এর মধ্যে জাস্ট একজন ছিলেন ছাত্রী, আর তার নাম হচ্ছে লীলা নাগ, দেশব্রতী লীলা নাগ বলা হয় তাকে। আর হল ছিল 3টা, শহীদুল্লাহ হল, সলিমুল্লাহ হল আর জগন্নাথ হল। নবাব সলিমুল্লাহর কথা বলতেছিলাম। সো তিনি অবভিয়াসলি ঢাকা ভার্সিটির জন্য অনেক করছেন, অ্যান্ড তার যেই সলিমুল্লাহ মুসলিম হল, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা হাসপাতাল হিসেবে ইউজ করা হয়েছিল। আর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি 1917-তে গভর্নমেন্টকে আবার প্রেশারাইজ করেন যে ন্যাথান কমিশন অনুযায়ী একটি ইউনিভার্সিটি এদিকে হোক, সো তারও অনেক বিশাল বড় ভূমিকা আছে নবাব সলিমুল্লাহর পাশাপাশি, এবং ঢাকা ভার্সিটি সেটাকে রেকগনাইজ করে। অ্যান্ড যেই সিনেট ভবনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটা কিন্তু নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নামে। এইখানে আরও কিছু তথ্য দেওয়া আছে যে ব্রিটেনের রাজা কে ছিলেন তখন, ভাইসরয় কে ছিলেন, ভারত সচিব, এটা বুঝায় মূলত ব্রিটিশ ক্যাবিনেটের ইন্ডিয়া রিলেটেড যিনি সেক্রেটারি বা মন্ত্রী, তাকে বুঝায় এটা দিয়ে। লীলা নাগের কথা বলতেছিলাম। সো তার পৈতৃক নিবাস হচ্ছে সিলেটে। তিনি বেথুন কলেজ থেকে পড়াশোনা করছেন, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন। এরপর প্রথম নারী মুসলিম শিক্ষার্থী ফজিলাতুন্নেসা জোহা। তো ফজিলাতুন্নেসা জোহা আর কাজী নজরুল ইসলামের খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইন ছিল, ইভেন এখনও আছে, সেটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে প্রভোস্টের অনুমতি ছাড়া, শুধু যেই সে অনুমতি না, লিখিত অনুমতি ছাড়া একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন না। এখন এটা ঠিক কি ভুল সেই বিবেচনা আমরা বাদ দিই। এখন আমাদের গল্প যেটা, সেটা হচ্ছে নজরুল যখন প্রথমবার ঢাকা ভার্সিটিতে আসেন, তিনি তখন ওই কার্জন হলের সামনে বসেছিলেন। অ্যান্ড কার্জন হলে তো এখনও সায়েন্স ফ্যাকাল্টির অনেক ক্লাস হয়। সো তিনি কিন্তু ম্যাথের স্টুডেন্ট ছিলেন, ফজিলাতুন্নেসা জোহা। তো ফজিলাতুন্নেসা জোহা তার ফ্রেন্ডদের সাথে ক্লাস করে বের হয়েছেন, নজরুলও তার ফ্রেন্ডদের সাথে বসেছিলেন কার্জনের সামনে। তো তখন হচ্ছে নজরুলের দেখে খুব ভাল লাগছে, সো তিনি হচ্ছে এর সাথে কথা বলতে চাইতেছিলেন। সো নজরুল ওই সব কোনো কিছুর তোয়াক্কা না করে যে প্রভোস্টের অনুমতি লাগবে, এটা কিন্তু বিশাল বড় অফেন্স ছিল তখনকার প্রেক্ষিতে, যে প্রভোস্টের অনুমতি ছাড়া একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলবে। সো নজরুল সে সমস্ত কোনো কিছুর তোয়াক্কা না করে ফজিলাতুন্নেসা জোহার সাথে যে কথা বলছিলেন। সো সেই তারপরে আস্তে আস্তে এখন তো অনেক কিছু অনেক নর্মাল হয়ে গেছে, বাট এই আইনটা কিন্তু এখনও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রভোস্টের লিখিত অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। অ্যান্ড এই তিনি প্রথম মুসলিম ছাত্রী হিসেবে বিদেশে যান শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য। অ্যান্ড তার জন্য তিনি যখন চলে যান, নজরুল তার জন্য একটা কবিতাও লিখছিলেন, এই যে বর্ষা বিদায়। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই আসছিলেন 1926 সালে। অ্যান্ড তখন জগন্নাথ হলের একটা পত্রিকা আছে বাসন্তিকা, তো সেই পত্রিকার জন্য হচ্ছে তিনি একটা কবিতা লিখছিলেন, এই কথাটি মনে রেখো। মনোগ্রাম আর স্লোগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই 4টা মনোগ্রাম আছে। তো এর মধ্যে প্রথমত 1921 থেকে 1952 পর্যন্ত এই মনোগ্রামটা ছিল, তো এটা ব্রিটিশ পিরিয়ডে। আর এক একটা মনোগ্রাম দেখবেন যেটা আসলে কোন আমল ছিল এটাকে রিপ্রেজেন্ট করে সেই মনোগ্রামটা। যেমন ব্রিটিশদের সময় এটা ছিল, এটার মধ্যে ফার্স্ট অফ অল খুব ক্লাসি একটা ব্যাপার আছে, ভিক্টোরিয়ান ক্লাসিকিজমের একটা ব্যাপার আছে। তো এখানে দেখেন 4টা বক্সে কি কি, এটা হচ্ছে অশোক চক্র প্রথমে এইটা। তো অশোক চক্র
ব্রিটিশ পিরিয়ড থেকেই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। ইভেন আজকের ইন্ডিয়ার জাতীয় পতাকাতেও কিন্তু অশোক চক্র আছে একটা। তো এটা হচ্ছে সেই অশোক চক্র যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতো, অ্যান্ড অবভিয়াসলি তখন আমরা কি ইন্ডিয়ার অংশ ছিলাম। তো এটা একটা। এদিকে আছে হচ্ছে গোলাপ। সো গোলাপ হচ্ছে ব্রিটিশদের যেই ক্ষমতাসীন রাজবংশ তাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে এই গোলাপ। আর এদিকে হিন্দুদের জন্য স্বস্তিকা চিহ্ন, মুসলমানদের জন্য ক্রিসেন্ট। তো এইটা দিয়ে আসলে ওই সময়ের যেই আর্থ সামাজিক অবস্থা সেই পুরোটা কিন্তু এই মনোগ্রামের সব কিছু দিয়ে ফুটায় তোলার চেষ্টা হয়েছে। তারপর 1952-তে পাকিস্তান পিরিয়ডে এখানে হচ্ছে কোরআনের একটা ছবি আছে, এখানে পাকিস্তানের যেটা মনোগ্রাম চাঁদ তারা সেটা আছে, এদিকে হচ্ছে পাট আছে, এদিকে ধান আছে। বাংলাদেশের দুইটা খুব অর্থকরী অ্যান্ড প্রয়োজনীয় ফসল। আর এদিকে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্টকারী নৌকা বা আমাদের পূর্ববঙ্গকে রিপ্রেজেন্টকারী নৌকা। তো একসময় পূর্ববঙ্গের পুলিশের এমব্লেমেও নৌকা ছিল, মোটামুটি সব জায়গায় নৌকা এটা ইউজ করা হইতো। বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের জন্য 70-এর ইলেকশনে নৌকা সিলেক্ট করেন, এটার অন্যতম কারণ এটা ছিল যে নৌকাটা আমাদের পূর্ববঙ্গকে রিপ্রেজেন্ট করে, আমাদের সব মানুষকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড পরবর্তীতে তো নৌকা আওয়ামী লীগের নিজের সম্পত্তি হয়ে দাঁড়ায় আর কি। সো এটা 72 সাল পর্যন্ত চলছে এই মনোগ্রামটা। 72-এর পর যেহেতু নতুনভাবে নতুন দেশ স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু বলেন যে আপনারা একটা নতুন ডিজাইন করেন। তো শিল্পাচার্য জয়নুল আবেদিন তখন এই ডিজাইনটা করছিলেন, যেটা আলটিমেটলি বঙ্গবন্ধুর খুব ভালো লাগে নাই। পরবর্তীতে 1 বছরের মাথায় এই যে বর্তমান যেটা আমাদের লোগো এটা আমরা পাই। সো এইখানে ট্রুথ উইল প্রিভেইল এই কথাটা লেখা আছে, ঢাকা ভার্সিটির যে মূল মন্ত্র বলি আমরা বা নীতিবাক্য বলি বা মোটো বলি সেটা। আর এখন ঢাকা ভার্সিটির এইটা লেখা আছে শিক্ষাই আলো। তো শিক্ষাই আলো এটা হচ্ছে আমাদের মনোগ্রামে লিখিত আছে বা স্লোগান বলতে পারি আমরা এটাকে। বাট আমাদের যে আদি মোটো বা নীতিবাক্য সেটা কি? সত্যের জয় সুনিশ্চিত, ট্রুথ উইল প্রিভেল। সো দুইটা কিন্তু দুইটা আলাদা জিনিস, একটু মাথায় রাখবেন। মনোগ্রামে যেটা বর্তমানে লিখিত এটা হচ্ছে আমাদের স্লোগান, আর যেটা আমাদের আগের মনোগ্রামে লিখিত ছিল একদম শুরুরটা ওইটা হচ্ছে আমাদের মোটো বা নীতিবাক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উল্লেখযোগ্য স্থাপত্য, এই পিজে হার্জ ইন্টারন্যাশনাল হল, ঢাকা গেট, এটা হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে বাংলা একাডেমির দিক থেকে কার্জন হলের দিকে যাওয়ার সময় আপনি এটা হাতের ডানে বামে মাঝখানে মিলায়ে দেখবেন ঢাকা গেটটা অবস্থিত। অ্যান্ড ওইখানে না আগে বুড়িগঙ্গা নদী ওই দিক দিয়ে প্রবাহিত হইতো। সো মুঘল পিরিয়ডে মানুষজন বেসিকলি ওইখানে নৌকা বা জাহাজ থেকে নেমে ঢাকায় উঠতো, এই জন্য ওটাকে ঢাকা গেট বলা হয়। নিমতলি গেট, মুসা খানের মসজিদ, মুক্তি ও গণতন্ত্র তরুণ, এটা হচ্ছে নীলক্ষেতের দিক থেকে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন তখন এটা পড়ে। অ্যান্ড এখানে নজরুলের কবিতা উৎকীর্ণ আছে মুক্তি ও গণতন্ত্র তরুণে। ঢাবিতে সমাধিসৌধ আছে হচ্ছে 3টা, 3 নেতার মাজার। এটাও হচ্ছে ওই বাংলা একাডেমি থেকে কার্জন হলে যাওয়ার পথে পড়বে হাতের বামে। এটার স্থপতি হচ্ছেন মাসুদ আহমেদ। অ্যান্ড এখানে হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবর আছে পাশাপাশি, এই জন্য 3 নেতার মাজার বলে। বুদ্ধিজীবী সমাধিসৌধ, আচ্ছা বুদ্ধিজীবী কবরস্থান আলাদা জিনিস, বুদ্ধিজীবী সমাধিসৌধ আলাদা জিনিস, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আলাদা জিনিস। বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা হচ্ছে মিরপুরে অবস্থিত, যারা 14 ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী তাদের স্মরণে। আর বুদ্ধিজীবী সমাধিসৌধ যেটা, এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন আর পটুয়া কামরুল হাসান, এই 3 জন রিনাউন্ড ফিগারের কবর এখানে অবস্থিত। সো তাদের স্মরণে এটা হচ্ছে বুদ্ধিজীবী সমাধিসৌধ, স্মৃতিসৌধ না, বুদ্ধিজীবী সমাধিসৌধ। এটার স্থপতি হচ্ছেন মাজহারুল ইসলাম। অ্যান্ড এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেটা সেটার পাশেই অবস্থিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর, এটা অবস্থিত হচ্ছে শহীদুল্লাহ হল যেটা, সেই হলের গেটে। কার্জন হল থেকে একটু সামনে গেলেই হাতের বামে শহীদুল্লাহ হলের গেট, ওইখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর অবস্থিত। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস আর শোক দিবসের কথা বলতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছে কবে? 15 অক্টোবর। ওই যে 15 অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, টানা 3 মাসে 3টা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস এটা হচ্ছে 2007 সালে ঘটছে। ঘটনাটা ছিল মহসিন হলের একটা বিশাল বড় ফিল্ড আছে, মাঠ আছে, ওইখানে হচ্ছে
স্টুডেন্টরা ফুটবল ক্রিকেট এ সমস্ত খেলে। তো 2007 সালে যেহেতু সেনাবাহিনী নতুন নতুন ক্ষমতা গ্রহণ করছে, ডিরেক্টলি যদিও করে নাই, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইনডিরেক্টলি সেনাবাহিনী ক্ষমতা দখল করছে। সো তাদের খুব গরম, অ্যান্ড তারা গরম দেখাইতে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে আসছে। সো স্টুডেন্টরা প্রথম মাইনাও নিছে, বাট এই যে দিন 23 অগস্ট তারা হচ্ছে কি করছে, কিছু স্টুডেন্টের সাথে বেয়াদবি করছে। এখন স্টুডেন্টের সাথে বেয়াদবি শুনতে কেমন শোনা যায়, একটু হয়তো অদ্ভুত শোনা যায়, বাট ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে বসে ঢাকা ভার্সিটির স্টুডেন্টের গায়ে হাত তুলছে, এটা এক ধরনের বেয়াদবি। সো এই ঘটনা যখন সেনাবাহিনী ঘটাইছে, স্টুডেন্ট টিচার সবাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি আর অনেক কিছু করছে, যেটা এখন বললে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটু অপমানজনক শোনাবে। বাট অনেক ছবি আপনারা যদি এই কালো দিবস লিখে সার্চ দেন, ফেসবুকে পাবেন বা গুগলে পাবেন, যেখানে হয়তো দেখবেন কিক ফর ডেমোক্রেসি নামে একটা ছবি খুব ভাইরাল, রিসেন্ট ইয়ারে খুব ভাইরাল হয়েছে, যেখানে হচ্ছে ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট, ভাই এখন জগন্নাথ ভার্সিটির টিচার, তো উনি হচ্ছে হাতে একটা বাঁশ এবং উড়ন্তভাবে সেনাবাহিনীর এক সৈনিককে লাথি মারতে গেছে। তো এটা কিক ফর ডেমোক্রেসি নামে বিখ্যাত হয়েছে। তো এই ঘটনার পরে সেনাবাহিনী আর ওই 7 থেকে 9 ঢাকা ভার্সিটির মধ্যে দাদাগিরি দেখানোর সাহস পায় নাই। বাট যেহেতু ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা নিগৃহীত হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, এরা কিন্তু সেই 70-এর দশক থেকে আন্দোলন করতেছে, তারও আগ থেকে পাকিস্তানের পুরো পিরিয়ডটা আপনি 52 থেকে চিন্তা করেন। সো এরা যখন একটা স্বাধীন দেশে নিজেদের দেশ পাওয়ার পর আবার নিজেদের সেনাবাহিনীর হাতে নিগৃহীত হয়, সেটা অবশ্যই একটা কালো দিবস, আর এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে কালো দিবস হিসেবে পালন করে 23 অগস্টকে। আর 15 অক্টোবর হচ্ছে জগন্নাথ হলের একটা আবাসিক বিল্ডিং, অনেক পুরান বিল্ডিং ছিল। সো বারবার বলার পরেও এটাকে সারানো হয় নাই, অ্যান্ড আলটিমেটলি 85 সালের 15 অক্টোবর এটা ধসে পড়ে, 39 জন মানুষ মারা যান। সো এই জন্য 15 অক্টোবরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয়। এরপর আমরা যদি একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো, তার ভাস্কর কারা, কোনটা কোথায় অবস্থিত। অপরাজেয় বাংলা, এটা তো খুব বিখ্যাত, এটার এই জন্য বানানো হয়েছে যে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা যেই জায়গাটায় স্বাধীন বাংলাদেশের প্রথম যে পতাকা উত্তোলন করা হয়, সেই স্মৃতিতে অপরাজেয় বাংলা তৈরি। স্বোপার্জিত স্বাধীনতা, এটা হচ্ছে টিএসসিতে ঢুকার আগে একটা হচ্ছে বিশাল আইল্যান্ড বলি বা সড়ক দ্বীপ বলি, এরকম এখানে আছে। তো টিএসসি সড়ক দ্বীপে হচ্ছে বা টিএসসি চত্বরে এটা অবস্থিত। রাজু ভাস্কর্যের সাথে এটাকে গুলায় ফেলবেন না, ওইটা আলাদা আছে, সন্ত্রাসবাদ বিরোধী রাজু ভাস্কর্য, ওইটা টিএসসি চত্বরে অবস্থিত। বাট এই যে স্বোপার্জিত স্বাধীনতা, এটা একটু আড়ালে অবস্থিত, ঠিক সরাসরি ওটা আপনার হয়তো চোখে পড়বে না, আপনি আইল্যান্ডটার ভিতর গেলে এটা দেখতে পাবেন। তো স্বোপার্জিত মানে কি? স্বোপার্জিত মানে হচ্ছে নিজের সংগ্রামের মাধ্যমে অর্জিত। দোয়েল চত্বর, এটা কার্জন হলের সামনে, স্বাধীনতা সংগ্রাম ফুলার রোডে অবস্থিত। অ্যান্ড স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য, এখানে একটা ভাস্কর্য না, দেখবেন বাংলাদেশের বা বাঙালিদের যত রিনাউন্ড ফিগার আছে সবারই মোটামুটি এখানে ভাস্কর্য আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুলের, শহীদ নূর হোসেনের, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই বিখ্যাত স্লোগানটা দিছিলেন। এরপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত, এখানে অনেকগুলা নামই আছে। জাস্ট ফার্স্ট অফ অল দেখেন প্রথম কিনি পাইছিলেন ডক্টরেট, লর্ড ডান্ডাস। তিনি কে ছিলেন? যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর ছিলেন। অ্যান্ড পাশাপাশি কি ছিলেন? এই বাংলা যেই স্টেটটা ছিল তখন, বা প্রভিন্স, প্রেসিডেন্সি যেটাই বলি, সেটার গভর্নর ছিলেন। তো তিনি 1922 সালে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আর এই যে এখানে যাদের কথা বলতেছে, এরা কিন্তু পড়াশোনা করে কেউ ডক্টরেট পান নাই, তাদের কাজের পরিধি এত বিশাল ছিল, ঢাকা ভার্সিটি সম্মানবশত তাদের সবাইকে ডক্টরেট ডিগ্রি প্রদান করছে। তো এরকম স্যার জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সালগুলো মিলায়ে আপনাকে একটু পড়তে হবে, যে 36 সালে কারা কারা পাইলো, দেন 74 সালে কারা কারা পাইলো, আর পরবর্তীতে 93-তে প্রফেসর আব্দুস সালাম, ইনি কিন্তু পাকিস্তানি, তাকে দেয়া হয়েছে তার যেই নোবেল পাইছিলেন তিনি, সেই প্রেক্ষিতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ডক্টরেট উপাধি দেওয়া হয়। প্রফেসর ডক্টর অমর্ত্য সেন 1999-তে, ডক্টর মোহাম্মদ ইউনুস 2007-এ, অ্যান্ড রিসেন্টলি আরেকজন যে বাঙালি নোবেল পাইছেন অর্থনীতিতে, অভিনন্দন বিনায়ক, সো তাকেও কিন্তু দেওয়ার কথা ছিল ঢাকা ভার্সিটি থেকে 52তম সমাবর্তনে। বাট করোনার কারণে কিন্তু সেই সমাবর্তনও হয় নাই, তিনি আসতেও পারেন নাই, তাকে ডক্টরেটও দেওয়া হয় নাই। বাট এখানে খেয়াল করেন, অমর্ত্য সেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, দুইজনই কিন্তু
অর্থনীতিবিদ ছিলেন, অ্যান্ড এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো গ্রামীণ ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাপী রিনাউন্ড, বিশ্বব্যাপী রিনাউন্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি পিজে হার্ট, যেটা তো বলছি, মুসলমান এবং উপমহাদেশীয় প্রথম ভিসি হচ্ছেন স্যার এএফ রহমান, অর্থাৎ এই দেশীয় মানুষ এরকম হচ্ছেন স্যার এএফ রহমান। প্রথম বাঙালি ভিসি সেটাও স্যার এএফ রহমান। ছাত্র হিসেবে প্রথম ভিসি সৈয়দ মোয়াজ্জেম। এখন সৈয়দ মোয়াজ্জেমের এটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আচ্ছা প্রথম ভিসি যিনি ছাত্র ছিলেন, এই ভদ্রলোকের খুব ব্ল্যাক রেকর্ডস আছে। এর মধ্যে প্রথম হচ্ছে 52 ভাষা আন্দোলন যখন চলতেছিল তখন তিনি কিন্তু ভিসি ছিলেন, অ্যান্ড ছাত্রদের স্বার্থ রক্ষায় তিনি খুব বেশি কিছু করতে পারেন নাই, যেমনটা আমরা আশা করি একজন অভিভাবকের কাছ থেকে, বা স্কুল কলেজ বাদ দিলাম একজন বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষকের কাছে যেটা আমরা আশা করি। অ্যান্ড অলসো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে রাস্টিগেট করা হয়েছিল ওই সময় ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম। প্রথম চ্যান্সেলর যেটা বলতেছিলাম লর্ড ডান্ডাস। প্রথম ডক্টর অফ লস ডিগ্রি লাভকারী, এতে একটু আগে আমরা পড়ে আসলাম, লর্ড ডান্ডাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিখ্যাত শিক্ষকের এখানে ছবি দেয়া আছে, তো এর আরও অনেক শিক্ষক আছেন। এখানে তো হুমায়ুন আহমেদকে আমরা চিনি, সত্যেন্দ্রনাথ বোস, তার নামে কিন্তু এই যে বোসন কোন একটা, ঠিক আছে, অ্যান্ড তিনি কিন্তু এমন ব্যক্তি যাকে অ্যালবার্ট আইনস্টাইন রেফার করছিলেন একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে নেওয়া হোক, কারণ ঢাকা ভার্সিটির নিয়ম ছিল যে বিএসসি বা মানে 4 বছরের অনার্স ডিগ্রি পাস না করলে টিচার হিসেবে নেওয়া হবে না। সো তিনি এই পরিমাণ মেধাবী ছিলেন যে অ্যালবার্ট আইনস্টাইন ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষের কাছে রেফার করছিলেন যে একে নেওয়া হোক। সো এরপর প্রফেসর আব্দুর রাজ্জাকের কথা আমরা পড়লাম। ডক্টর আবুল হুসাম, তিনি হচ্ছেন ফিল্টার একটা এমন আবিষ্কার করছেন যেখানে আমরা আর্সেনিক ফিল্টার করতে পারবো। ডক্টর আহমেদ শরীফ বাংলার অনেক বড় প্রফেসর ছিলেন অ্যান্ড অনেক বড় ইতিহাসবেত্তাও তিনি।